দর্শক আমন্ত্রণ শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইন্ডিয়া টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাবরিন জাবেদ। একটা সময় ছিল যখন তার হাতে আঁকা ব্যানার ছাড়া দেশের প্রেক্ষাগৃহে উঠত না কোনো ছবি। সময়টা নেহায়েত কম নয়, প্রায় 3 দশক। বলছি পাপ্পুর কথা। স্বাধীন দেশের প্রথম চলচ্চিত্র ওরা 11 জন দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা, তা চলেছে 90-এর শেষ অবধি। ব্যানারে ডিজিটালের ছোঁয়ায় যদিও কমেছিল ব্যস্ততা, তবে ধীরে ধীরে আবারও গতি পাচ্ছে ষাটোর্ধ্ব এই শিল্পীর হাত। রং তুলির আঁচড়ে রূপালী পর্দার তারকাদের ফুটিয়ে তোলা মানুষটি হানিফ পাপ্পু। ষাটোর্ধ্ব এই শিল্পীর গল্পের শুরুটা কিশোরবেলায় মামার সাথে। সিনেমার প্রতি ভালো লাগা থেকেই একসময় সিনেমার শিল্পীদের লাল, নীল, হলুদ রঙে ফুটিয়ে তোলা শুরু করেন তিনি। আমার মামা ছিলেন আর্টিস্ট, লুকিয়ে লুকিয়ে কাজ করতেন, শিখতেন, মানে কাপড় কাজ করতেন উনি। অন্য সময় ভালো আর্টিস্ট ছিলেন মোহাম্মদ রফি। আমার নানার থেকে লুকিয়ে কাজ করতেন তো আমার মামা। তো দুপুরবেলা ওই কারখানা খুব একটা দূরে ছিল না, তো দুপুরবেলা আমার আম্মা আমাকে বলতো যে তার মামা তো ডরে এদিকে আসবে না, তো নানা ডরে, তো তুই খাওয়াটা দিয়ে আসি। তখন আমি মামাকে বললাম যে মামা আমি এই কাজটা শিখতে চাই, আমার একটু ওই কাজটা শিখেবে। তো আমি তো পলায় কাম করি, শিখি, কাম করতেছি তোমার নানার থেকে। তো তুমি কেমনে কাম করবো, তোমার নানা জানো তোমার মারিয়ে ফেলেব। তো আমি বললাম না, আমি লুকায় লুকায় করি। স্বাধীন দেশের প্রথম নির্মিত ছবি ওরা 11 জনের ব্যানার তার হাতেই তৈরি। একটা সময় ছিল যখন কাজের চাপে ছিল না ঘুমানোর সময়। কর্মব্যস্ততায় জেগেছেন রাত, জেগেছেন দিন। প্রথম আমাদের কাজ ওরা 11 জন, প্রথম সিনেমা হলে ডেকোরেশন পেলাম, ওরা 11 জন, এই আমাদের কাজ স্টার্ট। প্রথম না ঘুমায় চাচ্ছিলামই, এবং না মানে দুপুরে খাইছি কি না, এখন রাত্রে খেয়েছি কি না খেয়াল নাই, এরকম কাজের ব্যস্ততা ছিল। আমরা শুক্রবারে বৃহস্পতিবারে ব্যানার লাগতো, শুক্রবারে আমরা ঘুমাতাম। শুক্রবার ঘুমানোর পর 2 ঘন্টা পরে আবার আমার ওস্তাদ লোক পাঠাইতো, পাপড় ডাক দিয়ে নিয়ে আও। তবে 2000 সালে ডিজিটাল ব্যানার তৈরির চল আসার পর থেকেই কমে যায় পেইন্টিংয়ের ব্যস্ততা। তাই বলে যে দীর্ঘদিনের এই কাজের ইতি টেনেছেন পাপ্পু, তা কিন্তু নয়। 2000 সনে একেবারে টোটালি ডিজিটাল ব্যানার তখন 13 টাকা 12 টাকা করে হয়ে গেছে। তো তখন আর আমাদের থেকে কাজ করায় না, তখন আমাদেরকে অফ করে দিল, তখন ওরা সব ডিজিটাল চলে গেল। তখন আমি যাই নাই, আমি চিন্তা করলাম যে আমি এটা কাজ শিখছি এত কষ্ট করে, আমি এটারে আমি ছাড়তে চাই না। ইউনেস্কো কর্তৃক বিশ্বব্যাপী রিক্সা আর্টকে স্বীকৃতি দিলে নতুন করে নিজের গল্প শুরু করেন পাপ্পু। রিক্সা আর্ট গ্যালারি নামে নিজের দোকানে সিনেমা ব্যানার থেকে গ্লাস, প্লেট, হারিকেন সহ নানা পণ্যে ফুটিয়ে তোলেন রিক্সা চিত্র। আমি এই লাইনটাকে এত বড় না করে আমি যদি ছোটো আকারে এগুলি করি, তাতে আমার মনে হয় যে এটা আমি কিছু করতে পারবো। এটা যখন আমি ছোটো আকারে করতে যাই, ছোটো আকারে বা করি, আমি ফিল্ম স্টাইলে করলাম, আমাকে পিছিয়ে যারা লোক দেখে ও রিক্সা আর্ট কত সুন্দর। তখন ওই রিক্সা আর্ট বলতে বলতে আমি চিন্তা করি প্রায় লোক আইসা খালি রিক্সা আর্টই বলে এটাতে। তখন আমার মাথা ঘামাইলাম যে আমি মনে হয় এটার নাম রিক্সা আর্ট ডাকবো। আমার কথা হলো যে আমি আমার থিওরিতে করি, ফিল্ম ব্যানার স্টাইলে করি, মানুষ রিক্সা আর্ট বলে, তো যাক মানুষ যেটা বলুক, আমার ওটা কোনো আপত্তি নেই, রিক্সা আর্টও তো খারাপ আর্ট না। হানিফ পাপ্পুর বিশ্বাস নতুন প্রজন্মের শিল্পীরা আবারও আগ্রহী হবে হাতে আঁকা ব্যানার শিল্পের প্রতি। রিক্সা আর্টের মতো বিশ্বব্যাপী মিলবে হাতে আঁকা সিনেমা ব্যানারের স্বীকৃতি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী। বিশেষ এ দিনে প্রকাশ পেল বঙ্গমাতাকে নিয়ে অবন্তী সিথির গাওয়া গান আমাদের বঙ্গমাতা। সুজন হাজংয়ের কথায় যে গানটির সুর করেছেন সুমন কল্যাণ। দেখে আসব এই গানটির কিছু অংশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি কারাগারের রোজ নাম চাই, তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু, তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেনু, তুমি আমাদের বঙ্গমাতা,
অবশেষে মুক্তি পাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর ছবি ধর্মযুদ্ধ। প্রায় ৩ বছর বাক্সবন্দি থাকার পর ১১ আগস্ট আলোর মুখ দেখছে এই সিনেমাটি। রাজনৈতিক স্বার্থে ধর্ম নিয়ে বাড়াবাড়ির গল্পে তৈরি ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি ও ঋত্বিক চক্রবর্তী। উত্তপ্ত গ্রাম, উত্তেজিত চারপাশের মানুষ। কারণ একটাই, সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য আর সংখ্যালঘুদের কোণঠাসা জীবন। আমরা মানুষ, এইটা আমাদের পরিচয়। আমি তোমার সারা বাঁচুম না স্বপ্ন। আসলে এই গল্পটা যুগে যুগে বয়ে বেড়ানো এক কালো ইতিহাস। ধর্ম নিয়ে রেষারেষিতে কখনো হিন্দু ধর্মাবলম্বীরা আক্রমণ করে মুসলমানদের ওপর, কখনো বা মুসলিমরা আক্রমণাত্মক হয়ে ওঠে হিন্দুদের ওপর। ফলাফল এক ধ্বংসযজ্ঞ। আমি মসজিদে ফ্ল্যাগ লাগাতে পারবো। এমন প্রেক্ষাপটকে উপজীব্য করে তৈরি ওপার বাংলার সিনেমা ধর্মযুদ্ধ, যে ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। ছবির চিত্রনাট্যে ফুটে ওঠে দুই ধর্মের নিষ্পাপ ভালোবাসার গল্প, যেখানে দেখা যাবে ধর্ম ভিন্নতার কারণে গর্ভের সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ। গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি ও ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও আছেন পর্ণ মিত্র, সোহম চক্রবর্তী, সতীলেখা সেনের মতো তারকারা। যদিও ছবির ট্রিজার প্রকাশ পেয়েছিল 2019-এ, তবে করোনা মহামারীতে একাধিকবার ছবি মুক্তি পিছিয়ে অবশেষে প্রকাশ পেল এই ট্রেলার। এটা আমার দেশ নয়, দিনকাল ভালো না, চলে যা। ধর্ম নিয়ে হিন্দু মুসলিম সংঘর্ষে রাজনৈতিক গল্পের ছবি ধর্মযুদ্ধ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 11 আগস্ট। माँ को देख के पता चलता है कौन अम्मी है और कौन माँ। শাফরিন জেবিন, চ্যানেল 24। আবারও মুখোমুখি হচ্ছেন আমির খান, অক্ষয় কুমার। না, ব্যক্তি জীবনে নয়, বক্স অফিস দখলে মুখোমুখি হচ্ছেন তারা। 11 আগস্ট বলিউডে মুক্তি পাচ্ছে আমির খানের বহুল প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা। একই দিন আলোর মুখ দেখবে অক্ষয় কুমারের রক্ষাবন্ধন। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমা দুটির অগ্রিম টিকিট বিক্রি, যেখানে খানিকটা এগিয়ে আমির। 15 বছর পর আবারও মুখোমুখি দুই বলিউড সুপারস্টার, একজন মিস্টার পারফেকশনিস্ট আর অন্যজন বলিউড খিলাড়ি। तो अपना काम कर, वो खुद उठाएगा। किसी से कम नहीं है तू, बाकी बच्चों जैसा ही है। मैं जो किया है वो हमेशा याद रखी। 11 আগস্ট মুক্তির অপেক্ষায় আমির খানের বহুল প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা, যেটি কিনা সুপারহিট হলিউড মুভি ফরেস্ট গাম্পের রিমেক। অদ্বৈত চন্দনের পরিচালনায় সিনেমাটিতে আমির খানের বিপরীতে আছেন কারিনা কাপুর। এছাড়া দুই সুপারস্টারের সবশেষ মুক্তিপ্রাপ্ত দুই ছবি থাগস অব হিন্দুস্তান এবং সম্রাট পৃথ্বীরাজ ব্যবসা করতে পারেনি তেমন, আর তাই দুজনের জন্যই চ্যালেঞ্জ বক্স অফিস লড়াইয়ে জেতা। জানা গেছে এরই মধ্যে নাকি টিকিট বিক্রিতে এগিয়ে আমির খানের লাল সিং চাড্ডা। প্রথম রাতেই আয় করেছে 74 লাখ। সবশেষ এই দুই বলিউড তারকার বক্স অফিস লড়াই হয়েছিল 2007 সালে ওয়েলকাম ও তারে জামিন পার ছবির বেলায়, যেখানে 122 কোটি রুপি আয়ে ব্লকবাস্টার খেতাবে এগিয়েছিল অক্ষয়, আর আমির খানের ছবিটি ঘরে তুলেছিল 89 কোটি রুপি। এবারে কে হাসবে, শেষ হাসিটা তার উত্তর দেবে দর্শক। শাহরিন জেবিন, চ্যানেল 24। এবারে ছোট করে জানবো দেশ বিদেশের তারকাদের কিছু টুকরো খবর। জানবো দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। আজ মুক্তি পেয়েছে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মজীবনী নিয়ে তৈরি ছবি বঙ্গমাতা। বঙ্গমাতার 92তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পাওয়া বায়োগ্রাফিক্যাল সিনেমাটি পরিচালনা করেছেন গৌতম কৈরি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। এদিকে বঙ্গমাতার 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে সংবাদচিত্র প্রদর্শনী, যার শিরোনাম বঙ্গমাতা এক মহিষী নারীর প্রতিকৃতি। চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। যদিও কথা ছিল আজ দাখিল হবে প্রতিবেদন,
তবে তদন্তকারী কর্মকর্তার কারণে মাসখানেক পিছিয়ে নতুন করে 18 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আবারও দক্ষিণী সিনেমার হিন্দি রিমেক নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। মালায়ালাম থ্রিলার মুভি মুম্বাই পুলিশের হিন্দি সংস্করণে দেখা যাবে তাকে। এর আগে অর্জুন রেড্ডি ও জার্সির হিন্দি রিমেকে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন শহীদ কাপুর। দীর্ঘ 10 বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড ও দক্ষিণের জনপ্রিয় নায়িকা জেনেলিয়া ডিসুজা। বিক্রান্ত রোনা ছবির প্রচারণায় অংশ নিতে এসে এমনটাই জানিয়েছেন তিনি। 2012 সালে রিতেশ দেশমুখের সাথে বিয়ের পর পরিবার ও ব্যক্তিজীবনের ব্যস্ততায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। চলে গেলেন আলোচিত টিভি সিরিজ ম্যাকগাইভারের কালজয়ী অভিনেতা কুল কুলাগার। বার্ধক্যজনিত কারণে 93 বছর বয়সে মৃত্যু হয় বলে জানিয়েছেন এই অভিনেতার পরিবার। 7 দশকের ক্যারিয়ারে 165টি টিভি সিরিজ ও সিনেমা উপহার দিয়ে গেছেন কুল কুলাগার। দর্শক, এই ছিল ওয়ালটন এন্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময় বিনোদন জগতের আরো নানা খবর নিয়ে হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।